আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো লাউ দিয়ে ইলিশ মাছ কীভাবে রান্না করা হয়। আমি প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি এটার ভিতর মাছ ছেড়ে দিব। যতক্ষণ পর্যন্ত মাছটা ভালো করে না হয় ততক্ষণ পর্যন্ত আমি উল্টিয়ে নেড়ে চেড়ে দিব। আপনারা চাইলে কষায়ও রান্না করতে পারেন। কষিয়ে রান্না করলে আমার কাছে ততটা ভালো লাগে না, সেজন্য আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যেভাবে খান কষিয়েও রান্না করতে পারেন। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ইচ্ছে হয় তাহলে শেয়ার করে দিবেন। আমি এখানে মাছটা এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ ভালো করে ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে এমনিতেই উঠে যাবে, আর তা না হলে ভেঙে যাবে, সেজন্য এত জোড়াজুড়ি করে লাভ নেই। ভাজা হয়ে গেলে এমনিতেই উঠে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু কিনে খাচ্ছি হাইব্রিডের লাউগুলো, সেই লাউগুলো হচ্ছে একটু সেদ্ধ কম হয়, সেজন্য লাউগুলো চিকন চিকন করে আমরা কেটে নেব। আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নেব। উঠানোর শেষে আমি মাছের তেলটার ভেতরেই মরিচ পেঁয়াজ বাগারের জন্য টেলে নিব। আমি এখানে তরকারিটার ভেতর কোনো আদা রসুন অ্যাড করিনি, কারণ যেহেতু লাউয়ের তরকারি সেটা শুধু অল্প একটু ঝাল দিয়ে আর ধনেপাতা দিয়ে রান্না আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আমি এখানে আদা রসুন দিইনি। এই মাছের তেলের ভেতরেই আমি পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নেব। ভাজা শেষ হলে আমি এখানে পানি দিয়ে দেব। যেহেতু আমি আদা রসুন দিচ্ছি না, তা না হলে আপনারা আদা রসুন দিতে পারেন, তা না হলে আমি এখানে আদা রসুনগুলো পেঁয়াজের সাথে হালকা ভেজে নিতাম। এখন আমি বারবার উল্টিয়ে দেব যেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। ভাজা হলেই আমি এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি এখানে হলুদ আর হালকা মরিচের গুঁড়ো, আমি আগে বলেছি যে লাউয়ের তরকারিতে খুব ঝাল দিলে ভালো লাগে না, সেজন্য আমি অল্প ঝাল দিয়ে রান্না করতেছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, এর গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা চাইলে মরিচ গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি হালকা যে রং হবে একটু লালচে, সেজন্য দিয়ে নিচ্ছি। এখন আমার বাগারটা কষানো শেষ। আমি এখন এগুলোর মধ্যে লাউ দিয়ে দিব, চিকন করে কাটা লাউ আমি দিয়ে দিব এখানে। লাউ দেওয়ার পর আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য কিছুক্ষণ। আমি ভালো করে উল্টে পাল্টে নাড়বো, কারণ এক সাইড হলুদ থাকবে আর এক সাইড সাদা থাকবে, তা না হলে নেড়ে পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না কষে ততক্ষণ পর্যন্ত। আমি ঢাকনাটা খুলে এখন আবার উল্টিয়ে দেব, ভালো করে উল্টিয়ে দেব যেন চতুর্দিকে তরকারিটা সেদ্ধ হয়ে যায়, সেজন্য। অলরেডি আমার তরকারিটা কষানো শেষ। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতন। পানি দেওয়ার পর আমি উল্টিয়ে পুল্টিয়ে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে এটাকে উল্টিয়ে দিব, ভালো করে উল্টিয়ে দিব। তরকারিটা সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ছেড়ে আমি ডুবিয়ে ডুবিয়ে দেবো যেন মাছগুলো ভিজে যায়। তারপর আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিব। আমি ধনেপাতাটা দিব তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে, যেন ধনেপাতাটা সিদ্ধ হয়ে যায়, তখন দিয়ে দিব।
আমার মাছগুলো ঝোলে ভিজে গেছে। আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ধনেপাতাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ধনেপাতাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রান্না করেছি, আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। আর ভালো লাগে একটা লাইক করবেন।